মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে। একই সাথে আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে মাননীয় স্পিকার। অতএব আমি আহ্বান করি যে এখানে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাংলাদেশে উনি নাই হয়ে গেছে, শি ইজ আউট অফ সিন, এন্ড সে কোনোদিনই বাংলাদেশে আওয়ামী লীগের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভয়ে কাঁপছে গোটা বাংলাদেশ, এবং সেটাই আপনাদের সামনে প্রথমে শুনিয়ে শুরু করলাম। বাংলাদেশের একজন এমপি মনিরুল হক চৌধুরী, বিএনপির নেতা, কুমিল্লা থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থামানোর কথা বলছেন। আরে কি বলছেন মশাই? আরে সবে তো 1.5 মাস হয়েছে, এখনই বলছেন থামতে? তো অনেক দূর যাবেন শুভেন্দু অধিকারী। আপনাদের বেনাপোল পেট্রাপোল সীমান্তে বিরোধী দলনেতা থাকা অবস্থাতেই আপনাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন এক সময়। আজকে সেই বিরোধী দলনেতা আজকে পশ্চিমবঙ্গের মসনদে আপনাদের পছন্দের লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই মিলে জোর করে শুধু সরিয়েই দিইনি, তাদের প্রত্যেক প্রতিনিধিদের ওপর ডিম ট্রিটমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে। এবং আগামী দিনে এই আপনাদের এই পছন্দের 2 নেতানেত্রী খুব স্বাভাবিকভাবেই জেলে যাবেন। আর শুভেন্দু অধিকারী হচ্ছে আপনাদের জন্য এবং আমাদের মানে যে বিরোধী তৃণমূল রয়েছে তাদের জন্য উপযুক্ত যদি কোনো পাঁচন হয়, সেই পাঁচন একমাত্র যিনি দিতে পারেন বা যার কাছে সেই পাঁচন উপলব্ধ হতে পারে, সেটা হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই পাঁচনের কাজটা তিনি শুরু করে দিয়েছেন। মানে বিরোধী দলনেতা অবস্থাতেই ভয়ে মরতো, এখন তো আবার তিনি মুখ্যমন্ত্রী। এখন বাংলাদেশের রাস্তায় রাস্তায় শুভেন্দু অধিকারীর মানে কুশপুতুল দাহ হচ্ছে। কেন, কি ব্যাপারে বলবো। তবে গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল তারাতলায়, সেই মর্মান্তিক ঘটনার পেছনে আমরা আন্দাজ করতে পারি যে তৃণমূলের দুর্নীতি ডেফিনেটলি দায়ী। যারা সেখানে স্যাংশন দিয়েছিলেন সেই মানে কাঠামোর, এবং যারা বাকি পরিবেশ বিদ থেকে শুরু করে যাদের প্রত্যেকের সেখানে স্বাক্ষর প্রয়োজন, সেখানে ডেফিনেটলি দুর্নীতি না হলে এইরকম মর্মান্তিক ঘটনা ঘটতে পারে না। তাই এই ঘটনার বিচার আমরা কামনা করে আজকের পর্বটা আপনাদের সামনে শুরু করছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি আপনাদের সামনে বলবো যে এই আজকে যে পর্বটা আপনাদের সামনে শোনালাম, আমার মনে হয় যত তারা কাঁপবেন তত ভালো। তাদের কাঁপাটা প্রয়োজন। শুভেন্দু অধিকারী সবে খেলাটা শুরু করছেন, মাত্র 1.5 মাস হয়েছে। আপনারা অপেক্ষা করুন, অনেক কিছু আপনারা দেখবেন, দেখাটা আপনাদের প্রয়োজন। আমি এখানে দেখুন এটা বলতে চাই যে শুভেন্দু অধিকারী, আপনারা জানেন কালীগঞ্জে ওই তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস করতে গিয়ে ছোড়া বোমার আঘাতে তামান্না নামে একটা ছোট্ট মুসলিম, মানে ছোট্ট, আমাদের তো কন্যা সমান হবে, তার মর্মান্তিক মৃত্যু হয়েছিল। মর্মান্তিক মৃত্যু। আমরা সকলে দাবি জানিয়েছিলাম যে আরজি করের পাশাপাশি ওই তামান্নার মায়েরও বিচার যেন হয়, ঠিক আছে। কিন্তু সেই তামান্নার মাকে নিয়ে গতকাল কি বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, সেটা আমি আপনাদের সামনে দেখাবো। গতকালও দেখিয়েছি। আরজি করের মানে মা সেখানে উপস্থিত ছিলেন, তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন যখন বলেছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে যে তার বিচার হবে, মানে দোষীরা শাস্তি পাবে। এবং একই বন্ধনীতে হাঁসখালির নাবালিকার ধর্ষণ থেকে তামান্নার মায়ের কথা উল্লেখ করেছেন। তারপরে কি হয়েছে জানেন? আমি বলবো, কিন্তু মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যটা আমি একটু ছোট্ট করে শোনাবো। খুঁজে খুঁজে বার করব, আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টা আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। শুনলেন, মুখ্যমন্ত্রী কিন্তু বাজ বিচার করেনি।
যে আরজি করের মা বিচার পাবে আর তামান্নার মা বিচার পাবে না, এই বাছবিচার কিন্তু শুভেন্দু অধিকারী করেনি। শুভেন্দু অধিকারী ধর্মের ভিত্তিতে নয়, যে দোষী, যে অপরাধী, যে দুষ্কৃত মনোভাব সম্পন্ন তার বিরুদ্ধে কথা বলেন। হ্যাঁ, হতেই পারে সে যদি মুসলমান হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তি হবে, হতেই পারে যদি হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ কেউ হয় তাহলে তার বিরুদ্ধেও ভারতের ন্যায় সংহিতা মেনে সমান শাস্তি হবে। এইখানে শুভেন্দু অধিকারীর এই দাবি করার পর আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি, জানি না দেখাতে পাচ্ছি কিনা, তামান্নার মানে মৃত্যুর জন্যে যারা দোষী ছিলেন তারা এতদিন ধরে, তামান্নার মা বারবার বলেছিলেন যে আমাদের সামনে তৃণমূলের নেতারা ঘুরঘুর করেন যারা আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী, পশ্চিমবঙ্গ পুলিশ তাদের ধরে না, আর তাদেরকেই মুসলমানরা বারবার জিতিয়ে, তামান্নার কথা কিন্তু তো সেদিন কতজন মনে রেখেছেন আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দিয়েছেন যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা বা বোনেরা, তারা কি মনে রেখেছিলেন যে আপনাদের পরিবারের এই ছোট্ট বোনটির উপর অবিচার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? সেদিন মনে রেখেছিলেন কি? জানি না কতজন মনে রেখেছিলেন। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী মানে অনেকজনকে গ্রেপ্তার করিয়েছেন, এবং গতকালও এই বক্তব্য পার্লামেন্টে যে বিধানসভায় যেটা শোনালাম, তারপরেও আরো কুখ্যাত দুই এই অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে একেবারে গোপন অপারেশন থেকে, মুর্শিদাবাদের কালীগঞ্জ থেকে কিন্তু গোপন অভিযানে খবর পেয়ে তাদেরকে রাত্রির মধ্যেই গ্রেপ্তার করা হয়। আর এরপরেই তামান্নার মা বলেন যে সত্যি তিনি কথা রেখেছেন, এবং আমরা দেখেছিলাম চোখের সামনে এরকম অপরাধ করেও পার পেয়ে যাচ্ছিলেন, পুলিশকে জানিয়েও কিছু হচ্ছিল না, আজকে সেই কাজটা হয়েছে। এটাই মানে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ। কিন্তু হলে কি হবে? বাংলাদেশ কি বলছে শুনবেন? বাংলাদেশ শুভেন্দু অধিকারীকে ভৎসনা করছেন। বাংলাদেশকে কোনোদিন বলতে শুনবেন যে এই ছোট্ট তামান্নার বিচারের জন্য অন্তত একটিবার ধন্যবাদ? শুভেন্দু অধিকারীকে ধরুন 100টা গালিগালাজ করুক, 1000 করুক, 1 কোটি করুক, সাথে একবার ধন্যবাদ দেবেন? এই তামান্না মায়ের কথা তাদের প্রিয় দল তৃণমূল কংগ্রেস রাখেনি, রেখেছে বিজেপি, এর জন্য কি একটি ধন্যবাদ প্রাপ্য তো শুভেন্দু অধিকারী দেবেন? বাংলাদেশ ছেড়ে দিন, বাংলাদেশ, তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের যে সমস্ত মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন তারা দেবেন? আমার জানা নেই। কিন্তু আমি এখানটায় দেখুন, বাংলাদেশে শুভেন্দু অধিকারীর সম্পর্কে এখনো কত রাগ, একেবারে মানে জুতো মারা থেকে শুরু করে আরো কত কি, বাংলাদেশ এখনই যদি আমরা শুধরে না যাই তাহলে এখনই নাকি চলে আসবে, মানে হাসি তো পাবেই আপনাদের সামনে, কিন্তু তার মধ্যেও এদের মধ্যে অকৃতজ্ঞতার যে বক্তব্য সেটাও আপনাদের মধ্যে ফুটে উঠবে। শুনুন বক্তব্যটা। দুই গালে তালে তালে শুভেন্দর দুই গালে, শুভেন্দর দুই গালে, জুতা মারো তালে তালে। সনাতনী ধর্মদের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে ভাই মনে করি, আপনারা যদি আমাদেরকে শত্রু মনে করেন তাহলে আপনাদের পরিণতি বিশ্বর ইতিহাস দেখবে ইনশাআল্লাহ। আপনারা ভারতের রয়ের পক্ষে হয়ে কথা বলবেন না। ভারতের রয়ের যদি কেউ হয়ে থাকেন, ভারতের দালাল যদি কেউ হয়ে থাকেন, তাহলে আগামী দিনে আপনাদের ব্যাপারে বিশ্বর ইতিহাস দেখবে, আপনাদের জন্য ভয়ঙ্কর রূপ অপেক্ষা করতেছে। শুনলেন, এগুলো হচ্ছে অকৃতজ্ঞতা, ঠিক আছে? মানে এই কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে বন্যা ত্রাণ, কিংবা প্রতিনিয়ত ভারতের ওপর জলের ওপর যে নির্ভরশীলতা থেকে শুরু করে সমস্ত দিকে নির্ভরশীলতা, বিদ্যুতের ওপর নির্ভরশীলতা, সবগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র ভারত বিরোধী হওয়ার একমাত্র কারণ হচ্ছে হিন্দু। এবং সেখানে আমি আপনাদের সামনে শুনিয়েছিলাম, বাচ্চা মেয়ে সে বলছে ভারতে মানে আমার বাংলাদেশে হিন্দুরা পুজো করতে আমরা দেব না, বাংলাদেশে কোনো হিন্দুদের আমরা পুজো করতে দেব না। আপনি ভাবুন, ওইটুকু মানে ওইটুকু বলতে কি মানে খুব বেশি তো ম্যাচুরিটি তার মধ্যে আসেনি। আমি আরেকবার একটু ছোট্ট অংশ শোনাবো। সেই ম্যাচুরিটি না আসা সত্ত্বেও কিভাবে সাহস পায় যে পুলিশ আমাকে ধরতে পারে এই বক্তব্যের পর ওখানকার হিন্দুরা মানে তারা ক্ষিপ্ত হতে পারে, কোনো তোয়াক্কা নেই। তার কারণ হিন্দু সম্প্রদায় তো আক্রমণ করে না, আর যাই করে। আমি শোনাবো ওই ছোট্ট অংশ, মানে একটু বড় অংশ ছিল, আমি একবার একটু অংশ শোনাবো যেটা শুনিয়েছিলাম আগে। আমরা বলতে চাই, বাংলাদেশে যে পরিমাণে লক্ষাধিক হিন্দুরা রয়েছে তারা বাংলাদেশে কোনো রকমের পূজা করতে পারবে না, কারণ বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এবং শুধুমাত্র হিন্দুত্ববাদের যে পূজা পার্বণ এগুলোই না, হিন্দুরা যে বিভিন্ন রকমের চক্রান্ত করে এটা কেবল বাংলাদেশে না, এটা সারা বিশ্বে প্রমাণিত। সুতরাং হিন্দুদের কোনো পূজা পার্বণ, কোনো রকমের কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান, কোনো কিছু আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না।
আমরা যদি এর পরবর্তীতে কোনো হিন্দুকে এখানে কোনো পূজা পার্বণ করতে দিই, আমরা কিন্তু আপনাদের হিন্দুদেরকে ঘাড় ধাক্কা দিবে এবং তাদের যে সকল পূজা পার্বণ এগুলো বাংলাদেশে আর চলবে না। আমার মনে হচ্ছে তাদের আসলে সুখে থাকতে ভূতে কি লাগছে, তারা নিজেরাই চাচ্ছে বাংলাদেশ থেকে যেন মানুষ ক্ষিপ্ত হয়ে তাদেরকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেয়, যার কারণে এভাবে তারা ষোলো শুনলেন, এই হচ্ছে পরিস্থিতি। এইরকম ভাবে হিন্দুদের সেখানে বলা হয়, আর সেখানে আমাদের ঋতব্রতপন্থী তৃণমূল গতকাল বিধানসভায় আবারও মুসলমান ভোটকে নিজের কাঁধে টানতে, আমি বলেছিলাম তারা জানেন ভালো করে যে তৃণমূলের ছবি, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তাদের মাথায় নেই। তারা খুব বিদ্রোহী হলেন, 60 জন থেকে 62 জন এই মুহূর্তে তাদের দলে। আরে ভাই, নির্বাচন তো লড়তে হবে, তোমরা তো 4-5টা বছর কাটিয়ে দেবে, ঠিক আছে, পায়ে পা তুলে কাটিয়ে দাও, আর যত চুরি চামারি তো এই যুগে তো আর হবে না, এই জামানায় হবে না, তো 5টা বছর তোমরা কাটিয়ে দাও। তোমাদের কাছে 5টা বছর মানুষের মানে আস্থা আদায় করার জন্য, এই মুসলমানদের আস্থা আদায় করার জন্য তোমাদের 5টি বছর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া মুসলমানদের মানে ভরসা 5টি বছরের মধ্যে আদায় করে দেখাও ক্ষমতা কত জোর রয়েছে। সেইখানে মানে কেন মেটিয়া বুরুজে মানে কিংবা রাজাবাজারে কেন হকার উচ্ছেদ হবে, কেন মানে বড় বাজারে হবে না, এই সমস্ত নিয়ে ইনডিরেক্ট প্রশ্ন করে ঋতব্রতটা কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ওই পক্ষপাত দুষ্ট বলার চেষ্টা করছেন, ঠিক যেমন বাংলাদেশে বলার চেষ্টা হয়েছিল। আর এর জবাবি ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, গতকাল আমি শুনিয়েছিলাম যে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তোমার বক্তব্যটা বিরোধী দলনেতার মতো হলো না, তোমার হৃদয়ে হচ্ছে লেনিন আর মস্তিষ্কে হচ্ছে কার্ল মার্কস, এরকম একটা বলেছিলেন। এবং তিনি ওখানে একটা জিনিস বলেছিলেন, বাংলাদেশের প্রসঙ্গটা শুভেন্দু অধিকারী উল্লেখ করেছিলেন গত দিনের ভাষণে, আপনারা কি শুনেছিলেন? শুভেন্দু অধিকারী বলেছিলেন, কোথায় বাংলাদেশে যখন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কোনো জায়গা আক্রান্ত হয়, কিংবা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রান্ত হয়, কিংবা সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে দেওয়া হয়, কি সেগুলো তো উল্লেখ করো না? সেগুলো তো কখনো এখানে উল্লেখ করো না? শুভেন্দু অধিকারী এই বক্তব্য বলেছিলেন। এবং তার বক্তব্যের পরই আমি দেখলাম কুমিল্লার সাংসদ তাদের সংসদ ভবনে শুভেন্দু অধিকারী সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সোজা নালিশ ঠুকলেন। কি বলেছিলেন ভারতের মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যার জন্য একেবারেই পার্লামেন্টে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের অন্যতম মানে কি বলবো দ্রুত গতিতে কাজ করে যাওয়া একজন মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি কমপ্লেন করে বসলেন। আমি শোনাবো শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটা, যার ভিত্তিতে সম্ভবত ইনি কমপ্লেনটা করলেন। শুনুন সেই বক্তব্যটা, কালকে শুনিয়েছিলাম, আজকেও শুনবেন, একটা পার্ট রয়েছে। মাননীয় বিরোধী দলনেতা, আজকের বক্তৃতা আপনার ছিল আপনার ওই কমিউনিস্ট আন্দোলনের মতো, পশ্চিমবাংলার বিরোধী দলনেতার মতো বক্তব্য ছিল না। আপনার মস্তিষ্কে কার্ল মার্কস আর হৃদয়ে লেনিন অথবা মাও সেতুং কাজ করছিল। যারা একটা সময় বলেছিল নেতাজিকে গজর কুকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল বুর্জুয়া কবি, তাদের কাছ থেকে উপদেশ আমরা নেব না। আপনি বলছেন এখানে এই হচ্ছে, তা বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন মুছেছে, বললেন না কেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রান্ত বললেন না কেন? সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত বললেন না কেন? অসংখ্য তালিকা আছে, লম্বা লিস্ট। শুনলেন, এই বক্তব্যের জন্যই হয়তো শুভেন্দু অধিকারীকে সমালোচিত হতে হচ্ছে বাংলাদেশে। তা হোক, নিন্দুকের কাছে নিন্দা পাওয়াটা সেটা কোনো লজ্জার নয়। নিন্দুকরা নিন্দা করবে, এটাই তার মানে ঠিক পথে রয়েছি। আর যদি নিন্দুকরা প্রশংসা করতে শুরু করে, তার মানেই বুঝতে হবে আমাদের ভুল, আমাদের পথ ভুল। ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ওপার বাংলা থেকে বারবার হতো, ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাক দেওয়া হতো আনসারুল বাংলা থেকে যে এটাই সময় বাংলাকে স্বাধীন ঘোষণা করো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, আমরা সেদিনই বলেছিলাম পাকিস্তানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, আমরা বলেছিলাম যে সতর্ক হন, বন্ধু দেশগুলো যদি মানে শত্রু দেশগুলো যদি আমাদের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে, এ বিপজ্জনক বড়। আজকে আমাদের তার মানে আমরা ঠিক লাইনে রয়েছে যে আমাদের মুখ্যমন্ত্রীর নামে আগের মুখ্যমন্ত্রীর মতো এরা আর ভালো কথা বলছেন না। এটাই তার প্রমাণ করে যে আমরা সঠিক লাইনে রয়েছি। আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের সামনে আরও যে তথ্যগুলো দেব সেটা দেখুন। এবার একটুখানি এখান থেকে বেরিয়ে আসি, তার কারণ শুভেন্দু অধিকারী একটা বড় ঘোষণা করেছেন। সেটা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই, এই 25 তারিখে আমাদের প্রথম অধিবেশনটা শেষ হচ্ছে, পরের অধিবেশনটা বসবে 7ই জুলাই। তার মধ্যে একদিনের একটা জরুরিকালীন অধিবেশনের ডাক দিয়ে দিয়েছেন মানে শুভেন্দু অধিকারী। কেন জানেন? তার কারণ তিনি একটা মারাত্মক বিল পাশ করতে চলেছেন।
সেই বিলটা হলো যে যারা যারা চুরি দুর্নীতি করছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, তাদের সম্পত্তি বিক্রি করে যেন বাজেয়াপ্ত করা হয় কিংবা নিলামে তোলা যায়, সেই বিল আসতে চলেছে। এবং সেই বিলটা সম্ভবত এ মাসের ওই 28-29 তারিখ নাগাদ একটা একদিনের স্পেশাল অধিবেশন বসবে, সেই দিন এই বিলটাকে পাশ করিয়ে নেওয়া হবে। অর্থাৎ এখন যে দেখছেন যে শুধুমাত্র এই ধরাও পাকড়াও, তারপরে প্রচুর মানে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করতে গিয়ে মানে কোর্টে যাওয়া এ করা, এইগুলো কিন্তু এক নিমিষেই করা যাবে। এবং শুভেন্দু অধিকারী তো বলেছিলেন যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই সমস্ত বিলাসবহুল বাড়িগুলোকে আমরা ওই বস্তি মানুষের মধ্যে আমরা থাকার বাসস্থানযোগ্য ব্যবস্থা করে দেব। এবং সেই জন্য কিন্তু একদিনে একটা স্পেশাল অধিবেশন বসতে চলেছে। এইখানে খুব গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য না দিলেই নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন জানিয়েছিলেন বিদেশে চলে যাওয়ার, কিন্তু চোখের চিকিৎসা করতে চেয়ে বিদেশে যাওয়ার জন্য জরুরি শুনানি তিনি 7 দিনের জন্য বিদেশে যাওয়ার চোখের ট্রিটমেন্টের জন্য বলেছিলেন। দেখুন, আমরা সবাই জানি একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে চলে গেলে 7 দিন কেন, তিনি আর কোর্টের কথা মানার প্রয়োজনই বোধ করবেন না। কারণ অনেকে দাবি করছেন, অর্জুন সিং দাবি করছেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি 1 লক্ষ কোটি টাকারও বেশি বিদেশে জমানো রয়েছে। এবং যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভারতের কোর্ট কি বললো না বললো কি আছে, এ তো তাদের সাগরেদরে যারা ভানুয়াতুতে বসেছিল তাদের তো এখনো ধরতে পারেনি আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কেউ। একবার চলে গেলে আর মানে ফেরত পাওয়া খুবই মুশকিল। সেই জন্য জরুরি ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শুনানিটা শোনা হয়নি। যদি শুনানিটা শোনে 7 দিনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি পারমিশন দিয়ে দেওয়া হয়, আর যদি তিনি ফ্যামিলি নিয়ে চলে যান, তাহলে কিন্তু আমি জানি না যে মানে তিনি আদৌ ফিরবেন কিনা। এইখানে আরও একটা বড় ঘটনা, সেটা হচ্ছে আপনারা জানেন যে অদিতি মুন্সি কীর্তন গান করতেন এবং সামনে কীর্তন করতেন আর পেছনে কি করতেন সেটা আপনারা জানেন। 100 কোটি টাকা নির্বাচনের আগে তিনি এবং তার স্বামী দেবরাজ, কাউন্সিলর ছিলেন প্রাক্তন, 100 কোটি টাকা নির্বাচনের আগে বিলিয়ে দিয়েছিলেন আত্মীয়দের মধ্যে। উদ্দেশ্য ছিল যে হলফনামাতে যাতে এগুলোকে দেখানো না হয়, তার কারণ এগুলোর তো কোনো হিসাব নেই। ওই 100 কোটি টাকা তাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। ওই তোলাবাজির অভিযোগে কেউ সোনা ঘরে জমায়েত করে রেখেছেন, কেউ আবার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা, কার্শিয়াংয়ে নাকি তার একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া বাকি ব্যাংক অ্যাকাউন্ট থেকে যত কোটি টাকা ছিল 100 কোটি টাকার কাছাকাছি সেগুলোকে দিয়ে দিয়েছিলেন। সেইখানে দেবরাজকে কোনো রকম আগাম জামিন মঞ্জুর করলো না হাইকোর্ট। অদিতি মুন্সির যেহেতু 4 মাসের একটা বাচ্চা রয়েছে, সেই 4 মাসের বাচ্চার জন্য তাকে অন্তত আগাম জামিন মঞ্জুর করা হয়েছে, কিন্তু তার স্বামীর জন্য আগাম জামিন মঞ্জুর করা হয়নি। এবং সবথেকে বড় কথা হচ্ছে, মানস রঞ্জন ভূঁইয়াকে চেনেন? আপনি ভাবতে পারেন যে মানস রঞ্জন ভূঁইয়ার মতো কংগ্রেসের লোকজন, যারা কংগ্রেস থাকলে হয়তো চুরিটা করতো কিনা আমি জানি না, আমার পশ্চিমবঙ্গে তো সুযোগ নেই, সেই মানস রঞ্জন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চাকরি বিক্রি করেছেন 5 লক্ষ টাকা। ইরিগেশন দপ্তরে নাকি চাকরি দিয়েছেন 2 জনকে, এবং সেই 2 জন দুজনের স্ত্রী কয়েক মাস চাকরি করেছেন, এবং চাকরি করার পর মানে মার্চ পর্যন্ত নাকি স্যালারিও পেয়েছেন। এখন হঠাৎ করেই তাদের চাকরি চলে যায় এবং তারা পুলিশের দ্বারস্থ হওয়ার পর সেখানে মামলা হয়। সেই মামলা থেকে গ্রেপ্তারি এড়াতে মানস ভূঁইয়া স্বয়ং মামলা দায়েরের অনুমতি চাইলেন কলকাতা হাইকোর্টে। মানে তিনি পর্যন্ত তোলাবাজিতে যুক্ত। মানে তৃণমূল হচ্ছে এমন একটা রাজনৈতিক দল ছিল যে রাজনৈতিক দলটা চুম্বকের মতো আকর্ষণ করত। কি আকর্ষণ করত? যে প্রত্যেকটা ব্যক্তির যে চুরিবিদ্যা রয়েছে ভেতরের মধ্যে, অনেকের সুপ্ত অবস্থায় থাকে, অনেকের থাকে না, কেউ পাশাপাশি ইন্ডাকশন হয়ে সেগুলোর মধ্যে চলে আসে। এই চুরি বিদ্যাটাকে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজটা করেছিল। মানে পুরো একটা মানে চোরেদের বিশ্ববিদ্যালয় তৈরি করে ফেলেছিল আলটিমেটলি তৃণমূল কংগ্রেস। সেখানে মানস ভূঁইয়ার নামেও, যদিও তিনি অস্বীকার করেছেন, এটা প্রমাণ সাপেক্ষ বিষয়, কিন্তু দেখুন ওই 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর, এটাই আমরা জানি। আজকে শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত নিজের বক্তব্য যিনি একসময় হঠাৎ করে বলে ফেলেছিলেন ভালো তৃণমূল, বুঝতে পেরেছিলেন যে এটা ঠিক হয়নি। আমরা প্রতিবাদ করেছিলাম যে ভালো তৃণমূল শব্দটা একেবারে সোনার পাথর বাড়িয়ে হওয়া সম্ভব নয়। তাই শ্রমিক ভট্টাচার্য নিজের বলা বক্তব্যটাকে চেঞ্জ করে তিনি বলেছেন তৃণমূল একটাই। সেটা কি তিনি পরিষ্কার করে সেটাও বলে দিয়েছেন যে তৃণমূলের ভালো খারাপ কিছু হয় না। অর্থাৎ যে লাইন আমরা কথা বলি সেই লাইনে অন্তত বিজেপি অন্তত শেষ মুহূর্তেও তারা সেই দিকেই যাচ্ছে। এটাই আমাদের বড় জয়। সেই কারণে আপনাদের সামনে বলি যে প্রতিবাদটা আমাদের করতে হবে। বিজেপি যদি কোনো কনস্ট্রাকটিভ সমালোচনা করে এই সরকারের,
এই সরকারের কনস্ট্রাকটিভ সমালোচনা করে এই সরকার যদি কোনোভাবে ভুল পদক্ষেপ বাই চান্স নিয়ে ফেলে, তাহলে আমাদের কনস্ট্রাকটিভ সমালোচনা করে তাদেরকে সঠিক ট্র্যাকে নিয়ে আসার মানে যোগ্য নাগরিকের মতো কাজ করাটাও কিন্তু আমাদের করতে হবে। আর আমরা সেই কাজটা করতে পারবো শুধুমাত্র আপনাদের সমর্থন পেলে, যেটা এতদিন ধরে পেয়ে আসছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে এতক্ষণ পর্যন্ত শোনার জন্য। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন।